আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে এসএসসি সিলেবাসে। এর আগে তোমাদের পড়িয়েছি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, ঐতিহ্যবাদী দৃষ্টিভঙ্গি, তারপর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আগের দিন পড়ালাম উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আলোচনার ক্ষেত্রে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি কি আছে। তো আজকে পুরো ক্লাসটা নেব। মার্কস একটা বিশাল বড় বিষয়। মার্কস সম্বন্ধে জানতে গেলে অনেকগুলো ক্লাস দরকার হবে। তার বিভিন্ন থিওরি বা থট, সেগুলো আমি পরবর্তী যখন নেটের ক্লাস বা সেটার জন্য ক্লাস নেব তখন সেটা ডিটেলসে আলোচনা করব। আজকে তোমাদের মার্কস অ্যাপ্রোচ, আর সেই অ্যাপ্রোচের মধ্যে তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে তোমাদের বেসিক টেনেন্স অর্থাৎ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, এটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে ম্যাটেরিয়ালিস্ট ইন্টারপ্রিটেশনস অফ হিস্ট্রি, যেটাকে বাংলাতে বলা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। উপরটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, দ্বিতীয়টা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, এবং তৃতীয় বিষয় হচ্ছে বেস অ্যান্ড সুপারস্ট্রাকচার, ভিত্তি ও উপরিকাঠামো। এবং শেষ আজকের আলোচনার বিষয় হবে ক্লাস এবং ক্লাস স্ট্রাগল, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। এই চারটা টপিক মার্কসিস্ট অ্যাপ্রোচ রিলেটেড তোমাদের এসএসসি সিলেবাসে, পুরনো সিলেবাসে আছে। আজকের ক্লাসে এটুকু আলোচনা করব যেটুকু তোমাদের দরকার। বাকি মার্কস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, অনেকগুলো ক্লাস লাগবে, যেগুলো এসএসসি নেটের জন্য প্রয়োজন। সেগুলো আমি যখন নেটের ক্লাস বা মার্কসিস্ট থিওরি পড়াবো তখন সেটা বিস্তারিত আলোচনা করব। এসএসসির যে সিলেবাস আছে তোমাদের সেই অনুসারে যতটুকু আছে ততটুকুই। তো মার্কসিস্ট অ্যাপ্রোচ আলোচনা করার আগে মার্কস সম্বন্ধে একটু জেনে নেব। কার্ল মার্কস তিনি 1818 সালে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে অ্যাবসলিউট মোনার্কি ছিল আর কি। আর সেই প্রভাব তার উপরে পড়েছিল। মার্কসের পিতা লিবারেল ছিলেন, ওই জন্য প্রথম শিক্ষক তার পিতা। তিনি মার্কসকে শিক্ষা দিয়েছেন এবং বিভিন্ন সংগ্রামের মাধ্যমে তার যে চিন্তা ভাবনা, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার পর সমাজে যে ক্যাপিটালিজমের আবির্ভাব ঘটলো, আর সেই ক্যাপিটালিজমের যে খারাপ দিকগুলো বিশেষ করে কার্ল মার্কস সেটাকে উত্থাপন করে এবং সেক্ষেত্রে দেখে যে সমাজের প্রোলেতারিয়েট যারা সর্বহারা শ্রেণী তারা বারে বারে উপেক্ষিত হচ্ছে। এবং তার সেই চিন্তা ভাবনা থেকেই তার যে রাষ্ট্র সম্বন্ধে বা কিভাবে এই যে সোশ্যাল ক্যাপিটালিজম, সোশ্যালিজম, তারপরে কমিউনিজম কিভাবে আসবে, এরকম একটা দৃষ্টিভঙ্গি সে দিয়েছে। তো যাই হোক, এইখানে আমরা যেটুকু আলোচনা করব সেটা হচ্ছে মূলত কার্ল মার্কস ও ফ্রেডরিক এঙ্গেলস তাদের যে ডাস ক্যাপিটাল, সে ডাস ক্যাপিটাল যে গ্রন্থ, সেই গ্রন্থে তাদের সমস্ত কিছু রাজনৈতিক চিন্তা ভাবনা প্রকাশ করেছেন। এইখানে যেটা আছে সেটা হচ্ছে মার্কস কি করেছেন। মার্কস এই আলোচনাকে পুরোপুরি বিজ্ঞানসম্মত বৈজ্ঞানিক দৃষ্টিতে যে ধারা সেটাকে ব্যাখ্যা করেছেন এবং কিভাবে সেটা রাজনীতি দ্বারা প্রভাবিত হচ্ছে বা রাষ্ট্র কিভাবে শ্রেণী শাসনের যন্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে সে বিষয়গুলো তিনি বলেছেন। তো মার্ক্সবাদে রাজনীতির যে মূল কথা, রাজনীতি কি নিয়ে পরিচালিত হচ্ছে তা হচ্ছে রাজনীতি হলো সমাজ প্রক্রিয়ার অংশ। রাজনীতি সমাজের বাইরে নয়, সমাজের মধ্যে একটা প্রক্রিয়া, আর তার অংশ হচ্ছে রাজনীতি। তিনি কি বলেছেন, বৈজ্ঞানিক ও বস্তুবাদী পদ্ধতি রাজনীতির মূল আশ্রয়। রাজনীতি আলোচনা করতে গেলে বস্তুবাদী বা বাস্তব দৃষ্টিকোণ করতে হবে। দ্বিতীয় কি হচ্ছে, রাজনীতি হলো উপরিকাঠামোর গুরুত্বপূর্ণ উপাদান। যে উপরিকাঠামো সমাজে আমরা যা দেখতে পাচ্ছি তার মূল উপাদান কি হলো রাজনীতি। রাজনীতিক সম্পর্ক শ্রেণী সম্পর্কের ভিত্তিতে আলোচিত হয়। মানে রাজনীতির যে আলোচনা করি আমরা সমস্ত কিছু আর শ্রেণী সম্পর্কের দৃষ্টিতে বা ভিত্তিতে আলোচনা করা হয়ে থাকে সেই দৃষ্টিভঙ্গিতে। কি বলছেন, আর বলছেন যে রাষ্ট্র
প্রকৃতিগতভাবে শোষণমূলক প্রতিষ্ঠান। শোষণের জন্যই রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এবং রাষ্ট্রের যে সরকার, যার দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়, আইন, আদালত বা যা কিছু আমরা দেখি, সমস্ত কিছু কি হচ্ছে শ্রেণী শোষণের হাতিয়ার। মার্ক্সবাদ স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রাধান্য দেয়। আমি বললাম যে মার্ক্স যে সময় জন্মগ্রহণ করেছিল, তার পিতা পুরোপুরি লিবারাল ছিলেন, এবং সেই চিন্তা ভাবনা, যদিও সেই সময় অ্যাবসলিউট মোনার্কি বিরাজ করছিল সেই সমাজে, তো তার পিতা লিবারাল চিন্তা ভাবনা তার মাথার মধ্যে ঢুকিয়েছিলেন, আর সেই কারণে মার্ক্সবাদ স্বাধীনতা ও গণতন্ত্রকে প্রাধান্য দিয়ে থাকে। স্বাধীনতা বলতে কি বলেছেন? স্বাধীনতা বলতে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক স্বাধীনতাকে তিনি বুঝিয়েছেন। আর গণতন্ত্র বলতে সমাজতান্ত্রিক গণতন্ত্রকে বুঝিয়েছেন, যেখানে উৎপাদনের ব্যক্তিগত মালিকানা নেই, সেখানে জনগণের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ থাকবে। জনগণের মানে ব্যক্তিগত মালিকানা থাকবে না, সেখানে সেখানে কি থাকবে? রাষ্ট্রীয় মালিকানা থাকবে, সামাজিক বা মালিকানা যেটা বলছে সেটা থাকবে। সেজন্য তিনি সমাজতান্ত্রিক গণতন্ত্রের কথা বলেছেন। মার্ক্সীয় রাজনীতি সাম্রাজ্যবাদ ও নয়া সাম্রাজ্যবাদী শোষণের বিরোধী। মার্ক্সের মতে যে সাম্রাজ্যবাদ বা নয়া সাম্রাজ্যবাদ আমরা দেখছি, তার বিরোধী। মার্ক্সবাদীরা এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদের প্রেক্ষাপটে রাজনীতির আলোচনা করেছেন। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে এই দুটো, বিশেষ করে দ্বন্দ্বমূলক বস্তুবাদ ও ঐতিহাসিক বস্তুবাদ, আর এই প্রেক্ষাপটে রাজনীতির আলোচনা করেছেন। তাদের মতে ধনী দরিদ্রের বৈষম্য মুক্ত শ্রেণী বিভক্ত সমাজের শ্রেণীভেদ, শ্রেণীদ্বন্দ্ব, শ্রেণী শাসন, শ্রেণী শোষণ, শ্রেণী সংগ্রাম, শ্রেণী বিপ্লব হলো রাজনীতি আলোচনার মূল বিষয়। মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি অনুসারে রাজনীতি বা রাষ্ট্রবিজ্ঞানের মূল বিষয়বস্তু কি? এই শ্রেণীদ্বন্দ্ব, শ্রেণী সংগ্রাম, শ্রেণী শাসন, বিপ্লব, এই সমস্ত হচ্ছে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে আর রাষ্ট্রবিজ্ঞানের মূল আলোচ্য বিষয়বস্তু। শোনা একজন কেউ রেসপন্স করো। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ, মাঝে মধ্যে বলবে, সাথে সাথে বলবে। হ্যাঁ, ঠিক। এবার যেটা বিষয়ে আমরা আলোচনা করব, আমাদের আছে চারটা বিষয়ের মধ্যে একটা মূল, সেটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ। দ্বন্দ্বমূলক বস্তুবাদ কি? এই শব্দের মধ্যে দেখো দুটো শব্দ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্বের সম্পর্কে কার্ল মার্ক্স কার থেকে পেয়েছেন? হেগেলের। তোমরা সবাই নাম জানো, ফ্রেডরিক হেগেল। আর সেই হেগেলের কাছ থেকে তার যে দ্বন্দ্ববাদের যে ধারণা পেয়েছেন। যদিও হেগেলের যে চিন্তা ভাবনা ছিল, হেগেল পুরোপুরি ভাববাদী দার্শনিক ছিলেন, তিনি দ্বন্দ্ববাদের কথা বলেননি, কিন্তু তার ভাববাদের যে দ্বন্দ্ব বিষয়ের যে আলোচনা, তোমরা পড়েছো হয়তো, যে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস। এই থিসিস এবং অ্যান্টিথিসিসের মধ্যে সংগ্রামের পরে বা বিরোধের পরে বা এক সমন্বয়ের পরে নতুন একটা কিছু উৎপাদন ঘটছে, সেটা হচ্ছে সিনথেসিস। এই সিনথেসিস থেকে আবার থিসিস, অ্যান্টিথিসিস, এইভাবে ধীরে 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 সমাজের যে বিকাশ ঘটছে, সেই বিকাশের কথা এখানে মার্ক্স হেগেলের কাছ থেকে নিয়েছে। তো হেগেলের দ্বন্দ্ববাদের সাথে মার্ক্সের এখানে একটা ভুল হয়েছে, এটা দ্বন্দ্ববাদের কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি? এটাই যে হেগেল হচ্ছে ভাববাদী দৃষ্টিতে আলোচনা করেছেন, আর মার্ক্স হচ্ছে বস্তুবাদী দৃষ্টিতে আলোচনা করেছেন। মানে হেগেল কি ছিল? হেগেল পুরোপুরি হচ্ছে ভাববাদের উপর প্রতিষ্ঠিত, আর মার্ক্স হচ্ছে দ্বন্দ্ববাদের উপর বা বস্তুবাদের উপর। দ্বন্দ্ববাদ অনুসারে বাদ প্রতিবাদের দ্বন্দ্ব জগতে নতুন তথা সংবাদের সৃষ্টি হয়। থিসিস এবং অ্যান্টিথিসিস আর দ্বন্দ্বের মধ্যে সংবাদের সৃষ্টি হয়, সংবাদ থেকে আবার পুনরায় বাদ হয়, বাদ এবং পুনরায় প্রতিবাদ, পুনরায় সংবাদ, এইভাবে পরিবর্তন ঘটে। সেটাই মার্ক্স তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের মাধ্যমে সমাজের দেখিয়েছেন। আমরা ঐতিহাসিক বস্তুবাদের সেটা আলোচনা করব, সমাজের যে ক্রমবিকাশের ধারা, কিভাবে সমাজ এক সমাজ থেকে আরেক সমাজের সৃষ্টি হয়েছে, আবার আরেক সমাজের সৃষ্টি হয়েছে, সেটা আমি ঐতিহাসিক বস্তুবাদে আলোচনা করব। তো দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বিষয়বস্তু হচ্ছে যে এক শ্রেণীর সাথে আরেক শ্রেণীর দ্বন্দ্বের ফলে নতুন এক শ্রেণীর উদ্ভব হচ্ছে। তো মার্ক্সীয় মতবাদ অনুসারে এই পরিবর্তন দ্বন্দ্ববাদের মাধ্যমে আর বস্তু জগতে ঘটে চলেছে। দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে প্রকৃতিগতভাবে প্রত্যেক বস্তু পরস্পরের উপর নির্ভরশীল। মানে
পৃথিবীতে যা দেখতে পাচ্ছি আমরা, সমস্ত বস্তু একে অপরের সাথে নির্ভরশীল। জগৎ পরিবর্তনশীল ও গতিশীল। পরিবর্তনের সাথে সাথে এই বস্তু জগৎও পরিবর্তন হচ্ছে। অন্তর্নিহিত দ্বন্দ্বের মাধ্যমে জগতে পরিবর্তন লক্ষ্য করা যায়। বস্তুর নতুন প্রবণতার মধ্যে থাকে পুরনো প্রবণতার বৈশিষ্ট্য এবং ভবিষ্যতের ইঙ্গিত। দ্বন্দ্বমূলক বস্তুবাদ অনুসারে বস্তু যেমন তেমন ভাবে তাকে জানা বা বোঝা প্রয়োজন। অর্থাৎ জগতের যেমন তাকে সেভাবে জানতে হলে এবং কেমন ভাবে তাকে বদলে দেওয়া যায় সেটাও জানতে হবে। অর্থাৎ বাস্তব দৃষ্টিতে বা জগতে যা বাস্তবিকভাবে আমরা দেখছি তাকে সেইভাবে আমাকে শিখতে হবে, জানতে হবে, এবং কিভাবে তার পরিবর্তন ঘটানো যায় সেটা যদি আমি সেই বাস্তব সমাজকে, বস্তু সমাজকে বা এই জগৎকে ভালো মতো না জানি, না বুঝি, তাহলে কিন্তু সেই পরিবর্তন ঘটাতে আমরা পারবো না। সেজন্য বর্তমান যে সমাজ বা বর্তমান বস্তু জগৎ, সেই বস্তু জগৎকে আমাকে বুঝে তারপর সেই পরিবর্তনে হাত দিতে হবে। দেখে হলো দ্বন্দ্বমূলক। এবার যেটা হবে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। ঐতিহাসিক বস্তুবাদ কি? ঐতিহাসিক বস্তুবাদ হচ্ছে মার্কস যে দ্বন্দ্বমূলক বস্তুবাদের কথা বলেছে, আর সে দ্বন্দ্বমূলক বস্তুবাদের প্রয়োগকেই ঐতিহাসিক বস্তুবাদ বলা হয়। মানে সমাজের ক্রমবিকাশের যে ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে এই ঐতিহাসিক বস্তুবাদ আর প্রয়োগ তিনি করেছেন। ঐতিহাসিক বস্তুবাদ অনুসারে মানুষের বৈষয়িক জীবনযাত্রার উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল করে থাকে। মানে যত সমস্ত এই মানুষের যে বৈষয়িক জীবনযাত্রা বা বিষয়, আশয়, সম্পত্তি, সমস্ত কিছু আর এই উৎপাদন পদ্ধতির উপরে নির্ভর করে থাকে। আর এই উৎপাদন পদ্ধতি কয়টি দিক আছে? মার্কসের মতে উৎপাদন পদ্ধতির দুটো দিক আছে। একটা হচ্ছে উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্ক। ঐতিহাসিক বস্তুবাদ বুঝতে গেলে আমাদেরকে উৎপাদন শক্তি কি এবং উৎপাদন সম্পর্ক কি সে সম্পর্ক। উৎপাদন শক্তি বলতে কি বুঝিয়েছেন তিনি? উৎপাদন শক্তি বলতে বুঝিয়েছেন যে সেই মানুষদের যারা উৎপাদনের অভিজ্ঞতা ও দক্ষতা প্রয়োগ করে উৎপাদন করে থাকে এবং সে যন্ত্রপাতি যার সাহায্যে দ্রব্য উৎপাদিত হয়। অর্থাৎ উৎপাদন শক্তি কাকে বলছে? যার মাধ্যমে সে কলকারখানা হোক বা যেখানে হোক, যে বা কৃষিক্ষেত্রে হোক, যে দ্রব্য উৎপাদিত হচ্ছে সেই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে সমস্ত মানুষের শ্রম আছে, সে কায়িক শ্রম হোক বা বুদ্ধিগত শ্রম হোক, দক্ষতা হোক বা অভিজ্ঞতা হোক, সেই শ্রমকে বলা হচ্ছে উৎপাদন শক্তি। শুধু শ্রমকেই নয়, সেই শ্রমের জন্য যে সমস্ত যন্ত্রপাতি ব্যবহার করা হয় আর সেই সমস্ত যন্ত্রপাতি সহকারে সেই মানুষের বা শ্রমিকের যে শ্রম, তাকেই বলা হচ্ছে উৎপাদন শক্তি। আর উৎপাদন সম্পর্ক কি? এই উৎপাদন সম্পর্ক হচ্ছে উৎপাদন প্রক্রিয়ার সাথে বা দ্রব্য বন্টন বা বিনিময় প্রক্রিয়ার একটা মাধ্যম, যে মাধ্যমে বা যে সম্পর্কের ভিত্তিতে এই সমস্ত কিছু হয়ে থাকে, দ্রব্যের বন্টন হয়ে থাকে, বিনিময় হয়ে থাকে। যেমন ধরে নাও, কোনো একজন শ্রমিক কোনো এক মালিকের আন্ডারে কাজ করছে, তো মালিকের সাথে শ্রমিকের যে সম্পর্ক সেটাকেই বলা হচ্ছে উৎপাদন সম্পর্ক। আর উৎপাদন সম্পর্কের উপরেই আর সমস্ত কিছু আর নির্ভর করছে। এই দুটি উপাদানের মধ্যে কি বলছে? উৎপাদন শক্তি বেশি গতিশীল। কেন উৎপাদন শক্তি বেশি গতিশীল? কারণ উৎপাদন শক্তির উপরেই উৎপাদন সম্পর্ক নির্ভরশীল। উৎপাদন সম্পর্ক বিকাশের সময় অনেক বেশি লাগে। আবার উভয়ের মধ্যে ভারসাম্য ছাড়া উৎপাদন প্রক্রিয়া চালানো সম্ভব নয়। উৎপাদন শক্তির বিকাশ ও তার ফল হিসাবে উৎপাদন সম্পর্কের পরিবর্তনের ইতিহাস হলো মানব সমাজ বিকাশের ইতিহাস। মানে উৎপাদনের ফলে যে সম্পর্কের পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, আর এই সমাজ পরিবর্তন কি? মানব সমাজের ইতিহাস, মানে পরিবর্তনের বা বিকাশের ইতিহাস। সমগ্র সামাজিক কাঠামোর ভিত্তি উৎপাদন পদ্ধতির উপর নির্ভরশীল করে। সমস্ত সমাজের কথাই বলি না কেন, সমস্ত সমাজে আর সমস্ত কিছু কার উপর ভিত্তি করে নির্ভরশীল? উৎপাদনের উপরে করে বা উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে।
দেখো এক সময় কি ছিল, আদিম সাম্যবাদী সমাজে বা প্রাচীনকালে বা প্রাকৃতিক রাজ্যে, যাই বলো হবস লকের রুসোর ভাষায়, যে প্রাকৃতিক রাজ্যে বা প্রাক সামাজিক রাজ্যে বা প্রাক রাজনৈতিক রাজ্যে, তো সেখানে কি ছিল, সেখানে কিছুই ছিল না। যখন জিনিস উৎপাদন শুরু হলো, সে কৃষি হোক বা ফলমূল সংগ্রহ সংগ্রহ করে খাদ্য উৎপাদন হোক, যাই হোক, উৎপাদন পদ্ধতি যখন হলো, তার উপর ভিত্তি করে সমাজ কিন্তু পরিবর্তন হতে করলো। বা ব্যক্তিগত সম্পত্তি যখন মানুষ আহ, জোগাড় করতে শুরু করলো বা জমাতে শুরু করলো, তখন কিন্তু এই রাষ্ট্র, সমাজ, দেশ, এই সমস্ত বিষয়গুলো আসলো। আর সেই কারণে এই সমস্ত কিছু উৎপাদন পদ্ধতির উপরেই আর নির্ভর করে গড়ে ওঠে। তো ঐতিহাসিক বস্তুবাদে সমাজ বিকাশের যে 5টি ধারার কথা এখানে কার্ল মার্কস তিনি বলেছেন। যে 5টি সমাজ বিকাশের ধারা কি? এক হচ্ছে, প্রথম হচ্ছে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থা, দ্বিতীয় হচ্ছে দাস সমাজ ব্যবস্থা, তৃতীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সমাজের বিবর্তনের প্রতিটি স্তরেই সেই সমাজ ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য পূর্ণ নিজস্ব রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে। আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় সেখানে ব্যক্তিগত সম্পত্তি ছিল না, শ্রেণী ছিল না, শ্রেণী ছিল না বলে শ্রেণী শাসন, শ্রেণী শোষণের যন্ত্র রাষ্ট্র ছিল না। কিন্তু যখন ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটলো, তখন সমাজে কিছু শক্তিশালী বা বুদ্ধিমান ব্যক্তি, তারা সমাজের যে সম্পদ, সেই সম্পদ কুক্ষিগত করলো এবং নিজেদের হাতে নিয়ে আসলো। এবং তারা উৎপাদন করার জন্য বাকি যারা ব্যক্তি সমাজের, যারা হয়তো এই উৎপাদিত দ্রব্য বা উৎপাদন সামগ্রী কুক্ষিগত করতে পারেনি, তাদেরকে কাজে লাগাতে শুরু করলো এবং তাদের মাধ্যমে আর শাসন, তাদেরকে শাসন করে, তাদেরকে শোষণ করে উৎপাদিত দ্রব্যের মুনাফা, যারা বিশেষ করে মার্ক্সের ভাষায় দাস প্রভু বলো বা সামন্ত রাজা বা জমিদারি বলো বা পুঁজিপতি বলো, যারা যাই বলো না কেন, তারা সেটাকে কুক্ষিগত করতে শুরু করলো। বাকি এই 5টা সমাজের বিস্তারিত আলোচনা আমরা পরে করব, এখানে সিলেবাসে তোমাদের এত বিস্তারিত দরকার নাই। তিনি কি বলেছেন সংক্ষেপে আমি একটু বলে দিই। এই আদিম সাম্যবাদী সমাজে সেখানে কি ছিল, শ্রেণী শোষণ ছিল না, আর সকলে সমানভাবে বসবাস করত। পরবর্তী 3টি স্তরে কি দেখেছি, রাষ্ট্র ব্যবস্থা, আইন ব্যবস্থা এমন ভাবে গড়ে ওঠে যেখানে উৎপাদনের মালিক ধনিক শ্রেণীর স্বার্থে রক্ষা হয়, এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানার পরিবর্তে কি হয়, সেখানে সামাজিক মালিকানা সৃষ্টি হয়। আর মার্ক্সীয় ঐতিহাসিক বস্তুবাদ এর সাহায্যে বিভিন্ন আর্থসামাজিক বিন্যাসের বিকাশ সাধনের ইতিহাস বিস্তারিতভাবে আলোচনা করেছেন। বিস্তারিত আলোচনা পরে আলোচনা করব। আর উৎপাদন শক্তি, উৎপাদন সম্পর্কের মধ্যে বিরোধের ফলে পুরনো সমাজ ব্যবস্থার অবসান ঘটে নতুন সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে। আর সামাজিক বিপ্লব পুরনো সমাজ ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে নতুন সমাজ ব্যবস্থার সৃষ্টি হয়েছে। মার্ক্সের প্রত্যেকটি আলোচনায় দ্বন্দ্বের মাধ্যমে আলোচনা করেছেন। ধনিক শ্রেণীর সাথে গরিব শ্রেণী বা সর্বহারা শ্রেণীর সাথে পুঁজিপতি শ্রেণী সংগ্রামের পরে এক নতুন সমাজ ব্যবস্থা আর কথা তিনি বলেছেন। বর্তমান যে ক্যাপিটালিস্ট শাসন ব্যবস্থা বা পুঁজিবাদী শাসন ব্যবস্থা, সেই পুঁজিবাদী শাসন ব্যবস্থায় সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা সৃষ্টি হবে, যখন সর্বহারা শ্রেণী বা প্রলেতারিয়েত শ্রেণী তারা শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে এবং পুঁজিপতি শ্রেণীকে শাসন ব্যবস্থা থেকে অপসারিত করবে, তখন ধীরে ধীরে আর সমাজ ব্যবস্থায় রাষ্ট্র বিলুপ্তি করবে। এই কথা এখানে মার্ক্স বলেছেন। বাকি বিস্তারিত আলোচনা আমরা পরে করব। এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরিকাঠামো। মার্ক্সবাদীরা ভিত্তি ও পরিকাঠামোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। উৎপাদন ব্যবস্থা কে বলা হয় সমাজের ভিত্তি। উৎপাদন ব্যবস্থা কি? এই যে দ্রব্য উৎপাদিত হচ্ছে, আর এই উৎপাদন ব্যবস্থা পুরোপুরি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাকে উৎপাদিত মানে পরিচালিত হয়। আর এই ভিত্তির উপর নির্ভর করে সমাজের উপরিকাঠামো কি কি? আইন, আদালত, কারিগর, পুলিশ বাহিনী ইত্যাদি। অর্থাৎ এই সমস্ত ব্যবহার করে উৎপাদন করা হয় বা শোষণ বা শাসন করা হয়, সেগুলোকে বলা হচ্ছে উপরিকাঠামো। এবং তার সাথে সাথে কি
ভাবাদর্শ প্রভৃতি হচ্ছে আর উপরিকাঠামো। এই অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে যে সমস্ত আর ব্যবস্থা পরিচালিত হয়। আর সমাজের উপরিকাঠামোর ইমারত দাঁড়িয়ে আছে কি অর্থনীতির উপরে। তাই অর্থনীতি বা উৎপাদন ব্যবস্থাই হলো সবকিছুর মূল। মানে মার্ক্সের মতে সমাজে যা কিছু দেখছি সমস্ত কিছুর মূলে কি আছে? অর্থনীতি। অর্থনীতি ছাড়া আর কোনো কিছুই সমাধান হতে পারে না। আর সেজন্য তিনি ইকোনমিক্স কমিউনিজমের কথা বা আর্থিক সমতার কথা তিনি বলেছেন। ধনী দরিদ্রের যে বৈষম্য, সেই বৈষম্য মিটিয়ে দিয়ে মার্ক্সবাদীরা কি বলছে, যে সমাজে আর্থিকভাবে সকলকে সমান করতে হবে, তখন গিয়ে যা অ্যাকচুয়াল ডেমোক্রেসি বলি বা সমাজতন্ত্র বলি, সে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে। উপরিকাঠামো নির্ভর করে কি অর্থনৈতিক ভিত্তির উপর। আবার অন্যদিকে উপরিকাঠামোর উদ্দেশ্য কি? অর্থনৈতিক ভিত্তির বিকাশ ও তাই ভিত্তি যেমন উপরিকাঠামোকে নিয়ন্ত্রণ করে, তেমনি ভিত্তি ও উপরিকাঠামো দ্বারা নিয়ন্ত্রিত হয়। সমাজের ভিত্তি ও উপরিকাঠামো একে অপরের দ্বারা পরিচালিত হয় এবং নিয়ন্ত্রিত হয়। একটা যদি খামতি দেখা যায় তাহলে অপরটাও সৃষ্টি হবে। পরবর্তী, আচ্ছা এগুলো বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারো। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছো তো বিষয়গুলো আমি যেটা বোঝাতে চাইছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমাদেরকে জিজ্ঞেস করি, এই শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম আমরা পড়বো। তো শ্রেণী বলতে কি বলো দেখি তুই একজন। শ্রেণী বলতে কি বোঝা যায় বলো কেউ একজন। শ্রেণী কাকে বলবো? আমি বললাম কিন্তু, দু একজন বলো, তোমরা ইন্টারাকশন করতে থাকো তাহলে নলেজটা বাড়বে আরো। হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। আমি যেটা জানি যে শ্রেণী হলো মানে একই প্রণালীতে জীবনযাত্রা নির্ধারণকারী এক একটি বৃহৎ জনগোষ্ঠী, যে গোষ্ঠীগুলি একে অপরের থেকে পৃথক ও স্বতন্ত্র, মানে আলাদা। ঠিক। বাহ, এর পার্থক্যটা ভালো হ্যাঁ। বলছো। ঠিক ঠিক বলেছো। আর কেউ? আর কেউ বলো, শ্রেণী বলতে আমরা কি বুঝি? বলো। কি হলো? বলো কেউ দু একজন। শুনতে পাচ্ছ আমার কথা? পাচ্ছি স্যার। বলো বলো, যারা বলোনি তারা বলো। শ্রেণী বলতে কি বোঝো? শোভন? সুরজিৎ বলো। হ্যাঁ, হ্যাঁ, শ্রেণী বলতে কি বোঝো বলো। হ্যালো, বলছি যে আমরা একটা জিও হ্যাঁ, নেটওয়ার্ক পাচ্ছে না কোথায়। আচ্ছা, মার্ক্সীয় চিন্তা ভাবনায় মানব সমাজের ক্রমবিকাশের যে ধারা, সেটা পুরোপুরি শ্রেণী এবং শ্রেণী সংগ্রামের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে। শ্রেণীকে মূলত অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এখানে বিচার করা হয়েছে। মার্ক্স যা করেছেন পুরোপুরি অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে। আর মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে ব্যক্তির শ্রেণীগত অবস্থান নির্ভর করে সামাজিক উৎপাদনের সঙ্গে ব্যক্তির সম্পর্ক এবং সামাজিক উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি অবস্থানের উপর। অর্থাৎ সামাজিক যে উৎপাদন ব্যবস্থা আছে সেখানে ব্যক্তি কোন জায়গায় অবস্থান করছে বা উৎপাদনের সাথে ব্যক্তির বা গোষ্ঠীর কি সম্পর্ক, আর তার ভিত্তিতে মার্ক্স এখানে শ্রেণী আলোচনা করেছেন।
এখানে মূলত দুটো শ্রেণীর কথা বলেছেন। একটা হচ্ছে উৎপাদন শক্তির মালিক, যে দ্রব্য উৎপাদিত হচ্ছে সেই উৎপাদিত দ্রব্যের, আর যে মালিক শ্রেণী, সেই শ্রেণী হচ্ছে একটা শ্রেণী। আর একটা শ্রেণী যাদের কোনো মালিকানা থাকে না, তারা কি করে, শুধু শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে। অর্থাৎ একটা হচ্ছে মালিক শ্রেণী আর একটা হচ্ছে শ্রমিক শ্রেণী। এই দুটো শ্রেণী কি কিসের উপরে ভিত্তি করে? অর্থনীতির উপরে ভিত্তি করে। যারা পয়সাওয়ালা, যাদের সমস্ত ক্ষমতা আছে, তারা মালিক শ্রেণী। যাদের ক্ষমতা নাই, মালিকানা নেই, সরবরাহ শ্রেণী, শ্রমিক শ্রেণী, তারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আর সেজন্য তারা হচ্ছে শ্রমিক শ্রেণী। আর এই দুটো শ্রেণী দেখো, সামাজিক উৎপাদন ব্যবস্থার যে অবস্থান, সেই অবস্থানের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে। একজন হচ্ছে শোষণ করছে বা শাসন করছে বা কাজ করাচ্ছে, আর একটা শ্রেণী কি করছে, কাজ করছে, তাদের কথা মতো তাদের ইস্যু। আর লেনিন কি বলেছেন? লেনিন বলেছেন যে উৎপাদন প্রকৃতির সঙ্গে শ্রেণীর ধারণা যুক্ত। প্রতিটি উৎপাদন পদ্ধতি নিজস্ব শ্রেণী সৃষ্টি করে। এই উৎপাদন পদ্ধতি বা উৎপাদন ব্যবস্থা যে সমাজই হোক না কেন, প্রত্যেক সমাজে কিন্তু একটা শ্রেণী থাকবেই। শ্রেণীহীন সমাজ হতেই পারে না। যদিও মার্কস বলেছেন যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরে যে সমাজ ব্যবস্থা আসবে সেটি হচ্ছে সাম্যবাদী সমাজ ব্যবস্থা, যেখানে শ্রেণী থাকবে না, বা শ্রেণী শাসন, শ্রেণী শোষণ থাকবে না, শ্রেণী শোষণের হাতিয়ার রাষ্ট্রও থাকবে না। এক সাম্যবাদী সমাজের কথা বলেছেন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে সে সাম্যবাদী সমাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যে সাম্যবাদী জনক বলো বা পুরোধা বলো বা প্রকৃষ্ট উদাহরণ বলো, পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নে আমরা কি দেখলাম, সমাজবাদ প্রতিষ্ঠিত হওয়ার পরে সেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে চুরমার হয়ে গেল, সেখানে আর কোনো সাম্যবাদ আসলো না। যদিও মার্ক্সের এই ভবিষ্যৎবাণী বা মার্ক্সবাদীদের এই ভবিষ্যৎবাণী আমরা বাস্তবে দেখতে পাইনি। শ্রেণী ও শ্রেণী সংগ্রাম। আদিম লেনিন এই বিষয়টা বলেছেন। এবার এই আদিম সাম্যবাদী সমাজ উৎপাদনের ব্যক্তিগত মালিকানা ছিল না, তাই সেখানে শ্রেণী শোষণ বা শ্রেণী সংগ্রাম ছিল না, যেটা আমি বললাম। দাস সমাজবাদী দেখো তো, প্রত্যেকটা সমাজে কিন্তু শ্রেণী, শুধুমাত্র আদিম সাম্যবাদী সমাজে ছিল না, কিন্তু দাস সমাজ ব্যবস্থা কি দেখছি আমরা, সেখানে দুটো শ্রেণী আছে। এক হচ্ছে দাস মালিক, আর হচ্ছে কৃতদাস। ঠিক একই রকম ভাবে সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় দুটি শ্রেণী দেখতে পাচ্ছি, একটা হচ্ছে জমিদার শ্রেণী, একটা হচ্ছে কৃষক শ্রেণী। এবং বর্তমান যে ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেখানেও দুটো, একটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী, একটা হচ্ছে প্রোলেতারিয়েট বা সর্বহারা শ্রেণী। এরপরে লেনিনের যে কথাটা, সেটা এখানে আমরা দেখতে পেলাম, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে ভবিষ্যতেও সেটা ফলপ্রসূ হয়ে, প্রতিটি উৎপাদন পদ্ধতির নিজস্ব শ্রেণী আছে। তার মানে আদিম সাম্যবাদী সমাজ ব্যবস্থায় পদ্ধতি ছিল না বলে সেখানে শ্রেণী ছিল না, কিন্তু ভবিষ্যতে যেটা মার্কস ভবিষ্যৎবাণী করেছেন, যে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার পর যে সাম্যবাদী সমাজ ব্যবস্থা আসবে, সেখানে, আর মার্কস বলেছেন শ্রেণী আসবেন, শ্রেণী থাকবে না, কিন্তু লেনিনের কথা মতো সেখানে উৎপাদন পদ্ধতি থাকবেই। উৎপাদন পদ্ধতি না হলে জীবিকা নির্বাহ কিভাবে হবে, সেজন্য সেখানে আর জরুরি। কিন্তু তার আগে যে সমাজ ব্যবস্থা, চারটা বা তিনটা সমাজ ব্যবস্থা, সেখানে কিন্তু শ্রেণী আমরা দেখতে পাচ্ছি। এই সামন্ত, জমিদার বা বুর্জোয়া শ্রেণী কি হচ্ছে, এরা হচ্ছে মালিক শ্রেণী। আর দাস, কৃষক, প্রোলেতারিয়েট, তারা হলো কি মালিকানাহীন শ্রেণী, অর্থাৎ শ্রমিক শ্রেণী বা দরিদ্র শ্রেণী। মালিক শ্রেণী কি করছে, তারা মুনাফা লাভ করছে, মুনাফা লাভ করে ধনী থেকে আরো ধনীতর হয়ে যাচ্ছে। আর শ্রমজীবী শ্রেণী কি, তাদের আর্থিক অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে, কারণ তাদেরকে তো শোষণ করছে, তাদেরকে তো শাসন করছে। আর যাদেরকে শোষণ শাসন করা হয়, তারা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আর সেজন্য শোষিত শ্রমজীবী শ্রেণীর দ্বারাই শ্রেণী সংগ্রাম শুরু হয়। যে সংগ্রামের কথা আমরা এখন আসছি, এখন যেটা আলোচনা হলো সেটা হলো শ্রেণী নিয়ে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করছি শ্রেণী সংগ্রাম। শ্রেণী সংগ্রামটা কখন হচ্ছে, যখন দিনের পর দিন মালিক শ্রেণী মুনাফা লাভ করে ধনী থেকে ধনীতর হয়ে যাচ্ছে, এবং শ্রমিক শ্রেণী যারা শ্রম বিক্রয় করে জীবিকা নির্বাহ করে, তারা যখন দিনের পর দিন তাদের বেতন কমানো হচ্ছে, তাদের যথেষ্ট ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে,
তখন এই শ্রেণীরা কি হলো, তাদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয় এবং ধীরে ধীরে বিরোধ করতে করতে সেটা বিপ্লবের আকার নেয় এবং অবশেষে সংগ্রামে তারা রূপ নেয়। আর যে সংগ্রামটা করে সেটা হচ্ছে ধনিক শ্রেণীর বিরুদ্ধে বা পুঁজিপতি শ্রেণীর বিরুদ্ধে সে সংগ্রাম করে, আর সেটাকে বলা হচ্ছে শ্রেণী সংগ্রাম। এই শ্রেণী সংগ্রামকে মার্ক্সবাদীরা কি করেছেন, তিনটা ভাগে ভাগ করেছেন: অর্থনৈতিক, রাজনৈতিক, মতাদর্শগত শ্রেণী সংগ্রাম। এগুলো আমরা এখন দেখব। অর্থনৈতিক দাবি শ্রমজীবী মানুষের মূল লক্ষ্য, মানে শ্রমজীবীরা কেন সংগ্রাম করছে, তাদের মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক দাবি আদায়। অর্থনৈতিক দাবি মানে কি কি? মজুরি বৃদ্ধি, কাজের পরিবেশের উন্নতি সাধন, মানে যে পরিবেশে কাজ করছে। অর্থনৈতিক সংগ্রাম শ্রেণী সচেতনতা বৃদ্ধি করে তারা বুঝতে পারে যে এই শোষণ মুক্তির জন্য রাষ্ট্র ক্ষমতা দখল করা দরকার। রাষ্ট্র ক্ষমতা দখল না করলে এই শ্রেণী সংগ্রাম আমরা আমাদের যে শ্রেণী সংগ্রাম, সেই শ্রেণী সংগ্রামের সার্থকতা আসবে না। বা আর্থিক যে দাবি দাবার কথা বলছি আমরা, সে আর্থিক দাবি দাওয়াগুলো পূরণ হবে না, কাজের পরিবেশও উন্নতি করবে না। সেই জন্য যে রাষ্ট্র ব্যবস্থা, যে ব্যবস্থা বা যে যাকে হাতিয়ার করে পুঁজিপতি শ্রেণী সর্বহারা শ্রেণীকে শোষণ করছে, শাসন করছে, সেই হাতিয়ারকে প্রথমে আর দখল করতে হবে। সেজন্য কি বলছে, এজন্য বুর্জোয়া শ্রেণীর বিরুদ্ধে প্রলেতাররা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম শুরু করছে। তখন এই সংগ্রাম রাজনৈতিক সংগ্রামে পরিণত হচ্ছে। যখন এই রাষ্ট্র দখলের বিষয় আসছে, রাষ্ট্র ক্ষমতা আর দখল করার বিষয় আসছে, তখন এই রাজনৈতিক বিষয়টা আসছে। প্রথমে কি ছিল? অর্থনৈতিক বিষয়। অর্থনীতিকে কেন্দ্র করে দেখো রাজনীতি কিভাবে প্রভাবিত হচ্ছে বা পর্যবেসিত হচ্ছে। রাষ্ট্র ক্ষমতা দখল না করা পর্যন্ত এই রাজনৈতিক সংগ্রাম চলতে থাকে। এবার যখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে, তখন একটা আর মতাদর্শের সমন্বয় ঘটবে। অর্থাৎ প্রলেতারিয়া শ্রেণীর যে চেতনা, ঐক্যবদ্ধ এই মানসিকতা থেকে সৃষ্টি হচ্ছে একটা বিশেষ মতাদর্শ। আর এই মতাদর্শগত সংগ্রাম প্রলেতারিয়া শ্রেণীর স্বার্থ ও বুর্জোয়া ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রামকে জোরদার করে তুলবে। আর মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র ক্ষমতা দখলের পর শ্রেণী সংগ্রাম থেমে যাবে না, বুর্জোয়া শ্রেণীর বিলোপ সাধন এবং সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা যখন মার্ক্সবাদীরা, মানে মার্ক্সবাদ বলছি, বুর্জোয়া প্রলেতারিয়া শ্রেণীরা বা সর্বহারা শ্রেণীরা যখন রাষ্ট্র ক্ষমতা দখল করে নিবে তার রাজনৈতিক সংগ্রামের দ্বারা, অর্থনৈতিক সংগ্রামের দ্বারা, তখনও কিন্তু শ্রেণী সংগ্রাম থামবে না যতদিন পর্যন্ত আর বুর্জোয়ারা সমাজ থেকে বিলুপ্তি না হচ্ছে বা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। আর এই সংগ্রাম যে চলছে বা চলবে, সেটাকেই মার্ক্সবাদীরা শ্রেণী সংগ্রামের আর। তো যাই হোক, সব মিলিয়ে শ্রেণী ও শ্রেণী সংগ্রাম আমরা আলোচনা করলাম। এবার যেটা আলোচনা করবো, এই মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির কিছু সমালোচনা। সমালোচনাতে কি বলা হয়েছে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি রাজনৈতিক জীবনের এক বস্তুনিষ্ঠ জীবন দর্শন রচনা করলেও এই দৃষ্টিভঙ্গি মতে ত্রুটিমুক্ত নয়। কেন ত্রুটিমুক্ত নয়? কারণ সমাজ বিকাশের শ্রেণীভিত্তিক আলোচনা মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক ভিত্তির উপর অধিক মাত্রায় গুরুত্ব দিয়েছেন। কিন্তু অর্থনীতি ছাড়াও ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, জাতীয়তাবাদ প্রভৃতি উপাদানও সমাজ ও রাজনীতি বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, বর্তমানে যে রাজনৈতিক ব্যবস্থা আমরা দেখতেই পাই যে বিশেষ করে ভারতের ক্ষেত্রে যদি দেখা যায়, জাতপাতের রাজনীতি বা শ্রেণীর রাজনীতি বা ধর্মের রাজনীতি। তো ধর্ম, সংস্কৃতি, শিক্ষা, জাতীয়তাবাদ এগুলোও কিন্তু আর রাষ্ট্র ক্ষমতা দখলে বা রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধুমাত্র অর্থনীতি নয়, অর্থনীতি যদিও একটা অংশ। আর কি বলছে সমালোচকরা? মার্ক্সবাদীরা শ্রেণী সংগ্রামকে ইতিহাস চালিকা শক্তি বলছে। শ্রেণী সংগ্রামী হচ্ছে ইতিহাসের চালিকা শক্তি। কিন্তু ইতিহাস সংগ্রাম ছাড়াও সহযোগিতার অনেক নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখবো সবসময় কিন্তু সংগ্রামের মাধ্যমে আর সমাজ পরিবর্তন হয়নি, সংস্কারের মাধ্যমেও সমাজ পরিবর্তন হয়েছে।
কি আর হচ্ছে যে অর্থনীতি যেমন দার্শনিক তত্ত্ব ও আদর্শকে প্রভাবিত করে, দার্শনিক তত্ত্ব আদর্শ তেমনি অর্থনীতিকে প্রভাবিত করে। তাই সমালোচকরা অর্থনীতিকে বুনিয়াদ ও তত্ত্ব আদর্শকে পরিকাঠামো হিসেবে মানতে চান না। যে অর্থনীতির যে মূল ভিত্তি বা অর্থনীতিকে ভিত্তি করে সমস্ত কিছু আবর্তিত হচ্ছে, সেইটা কিন্তু অনেকে বা মার্ক্সবাদী যারা সমালোচক তারা মানতে চান না। ঐতিহাসিক বস্তু আছে, সমাজের গুণগত পরিবর্তন সাধনের জন্য বিপ্লবকে অপরিহার্য মনে করা হয়, কিন্তু সমালোচকরা মনে করেন কি যে সংস্কার ও বিবর্তনের মাধ্যমেও গুণগত পরিবর্তন আসতে পারে। যেটা আমি বললাম যে শুধুমাত্র সংগ্রামের মাধ্যমে নয়, বিপ্লবের মাধ্যমে নয়, সংস্কারের মাধ্যমে বা বিবর্তনের মাধ্যমে। যে 10টা জিনিস খারাপ আছে, 10টা জিনিস আছে, 10টা নীতি আছে, তার মধ্যে 3টা নীতি খারাপ আছে, 7টা ভালো আছে। এই 3টা নীতি সংশোধন করে আবার সেই ভালো 10টা নীতি করা হলো, এটা হচ্ছে সংস্কার। কিন্তু মার্ক্সবাদ বলছে বিপ্লব, পুরো পরিবর্তন, 10টাই পরিবর্তন করে দাও। তো এই যে পার্থক্য, সেই পার্থক্যের ক্ষেত্রে সমালোচকরা বলছে যে শুধুমাত্র বিপ্লব নয়, সংস্কারও বা বিবর্তনও আর সমাজে পরিবর্তন নিয়ে এসেছে। তো বর্তমানে সমাজতান্ত্রিক দেশের পতন, আমি যেটা বললাম এর আগে, যে মার্ক্সবাদীদের যে মূল একটা পীঠস্থান বা সাম্যবাদী সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার মূল পীঠস্থান পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন কি দেখছি আমরা, সেটা পতন হচ্ছে, পতন হয়ে গিয়ে ভেঙে চুরমার হয়ে গেল, কিন্তু সাম্যবাদী সমাজ ব্যবস্থা দেখতে পারলাম না। আর সেজন্য যারা মার্ক্সবাদের সমালোচক তারা কিন্তু এই সমালোচনা করেছেন। কার্ল পপার তিনি কি বলছেন, তিনি বলছেন মার্ক্সবাদ হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণবাদ বা নিয়তিবাদের তত্ত্ব বা নিয়তিবাদ বলে এবার আমরা উপসংহারে চলে আসবো। সমালোচনা যাই থাকুক না কেন, আমরা এর গুরুত্বকে কখনোই অস্বীকার করতে পারি না। কারণ সমাজের যে শ্রেণী সংগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক কর্মবিকাশের অর্থনৈতিক উপাদানের উপর গুরুত্ব দিতে গিয়ে মার্ক্সের দৃষ্টিভঙ্গি সমাজ ও রাজনীতিক কর্মবিকাশের মূল সূত্রটিকে আবিষ্কার করেছেন। যতই যাই বলি আমরা যে সমাজ পরিবর্তন হচ্ছে, সে সমাজ পরিবর্তন বা রাষ্ট্র গঠন যাই বলো না কেন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু শ্রেণীর একটা ভূমিকা আছে, অর্থনীতির একটা ভূমিকা আছে। অর্থনীতি ছাড়া কোনো কিছুই আবর্তিত হতে পারে না। ব্যক্তিগত সম্পত্তির উদ্ভবের পরে রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেই জন্য অর্থনীতি থেকে রাষ্ট্র আর গভীরভাবে সম্পর্কিত। আর সেই কারণে মার্ক্সীয় যে দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায়, সেই রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিকে কখনোই আমরা উপেক্ষা করতে পারি না। এর যে গুরুত্ব আছে সেই গুরুত্ব কিন্তু অপরিসীম। তো যাই হোক, ওই আলোচনা ছিল। বাকি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো বা করতে পারো, বলো।